সে আয়োজন না করলেও ওইখানে সবাই আছে, সে তার মতামতটা শুনতে পাচ্ছে। আই থিঙ্ক তার কাজের জন্য একটা বড় সাপোর্ট হচ্ছে। তো তার একটা রোল আমরা দেখতে পেয়েছি। আর অন্য কমিশনের ওইভাবে, আর এর মধ্যে সংবিধান সংস্কার কমিশনেরও কিছু আমরা কর্মকাণ্ড, সভা, সেমিনারের মাধ্যমে বিভিন্ন বক্তব্য আসলে শোনাটা, এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি। এবং অনেকের দেখা যায়, আমরা যারা আন্দোলনের সাথে ছিলাম, অনেকের ব্যক্তি পর্যায়ের সাথে আগে থেকে একটা যোগাযোগ ছিল, সে বোঝার চেষ্টা করছেন যে তাদের সাইকোলজিটা কী। কিন্তু মামুন ভাই যেটা একটা কথা উল্লেখ করেছেন, এটা একটা ইম্পর্টেন্ট। কারণ একটা রাজনৈতিক দল যেটা, আপনার যদি ইন্টারেকশন না থাকে, মিথস্ক্রিয়া আমি একটা লিখে দিলাম, আপনি নিবেন কি নিবেন না সেটা তো আমি জানি না, কিন্তু আপনার তো শোনা দরকার যে আমি এই ৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল চাচ্ছি, সে বলছে আদা বাতিল, যে না শুধুমাত্র অর্থ বিল ব্যতীত আপনার বাকি কোথাও বিরোধিতা সরকারের, হ্যাঁ ৭০ নম্বর অনাস্থা ভোট ব্যতীত আর অর্থ বিল ব্যতীত, তাহলে সে কেন ওইটা বলছে, আমি কেন পুরো বাতিল চাচ্ছি? এটা একটা ডিবেট শোনা দরকার। তো তাহলে তো তারা একটা কনক্রিট ডিসিশনে পৌঁছাতে পারতো। কিন্তু সেটা না করে কমিশনগুলোর সিদ্ধান্ত যদি এরকম লিখিত প্রস্তাব দেবে, তাহলে এটা খুব ভাইব্রেন্ট হবে না। দ্বিতীয়ত, এই কমিশনগুলো করেছে, এখানে এই কমিশন একটা প্রতিবেদন দিবে সরকারের কাছে, সরকার আবার রাজনৈতিক দলগুলোর সাথে বসবে। তো এটা হচ্ছে একটা লং প্রসেস। অথচ এই প্রত্যেকটা কমিশনেই যদি রাজনৈতিক দলগুলোকে বলতো যে আপনাদের ২-১ করে প্রতিনিধি দেন, তাহলে কিন্তু ওই প্রতিনিধিদের মাধ্যমেই তাদের বক্তব্যগুলো শক্তভাবে এখানে উঠে আসতো, এবং বিভিন্ন দলের প্রতিনিধিরা সম্মিলিত হয়ে একটা সিদ্ধান্ত, বলা হচ্ছে একটা ফাইনাল সিদ্ধান্ত কিন্তু গভর্নমেন্টের কাছে প্রপোজ করতে পারতো। তারপরে গভর্নমেন্টের দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ সমঝোতায় না গেলেও হইতো, ওই কমিশনই এটা ফাইনালাইজ করে দিত রাজনৈতিক দলগুলোর মতামত দিয়ে, যে না এখানে ঐক্যমত সৃষ্টি হয়েছে। কিন্তু এখানে আমার মনে হচ্ছে একটা মানে সময় ক্ষেপণের একটা প্রক্রিয়া তৈরি হয়েছে, যার ফলে এগুলোকে কেন্দ্র করে কিন্তু একটু সন্দেহ সংশয় অনেকে বলছে যে আশা এটা আবার এরকম কেন হচ্ছে, এবং কিছু কমিটির বা সরকারের সিদ্ধান্ত পরিবর্তন করে, এটা একটা প্রশ্নের জন্ম দিয়েছে যে তাদের কাদের স্থিরতা তাদের নাই। মামুন ভাই যেটা বলছে, অবশ্যই সরকারের কিছু জায়গার অ্যাকশন মানে শুরু হয়েছে, ভালো অ্যাকশন, সেটাতে ধন্যবাদ দিতে হয়। ধরেন এখন ব্যাংকিং ক্ষেত্রে তারা দৃশ্যমান হচ্ছে, কিন্তু আমরা একই দিকে এটাও কিন্তু ভাবতে হবে, আমি যাই, আপনারা নিশ্চয়ই ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করেন, অনেক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনলাইনে একটা অনলাইন অপারেটর ব্যাংকিং থেকে ৫,০০০ টাকার বেশি সেন্ড করা যাচ্ছে না। তারপর ব্যাংকের এখনও আপনার ভালো ভালো ব্যাংকগুলোতে অনেক ব্যাংক এখনও ২০,০০০ টাকার বেশি নগদ দিতে, ১,০০,০০০ টাকার বেশি দিতে পারছে না। তো এই ক্রাইসিস তো মানুষকে আরও আতঙ্কিত করছে। সেই দিক থেকে তো মানে আর্থিক ব্যবস্থার খুব ভালো সাউন্ড আসতেছে সেটা না, শেয়ার বাজারের অবস্থা সেটা ভালো দেখা যাচ্ছে না। এখন আমরা তো এটা পরিষ্কারভাবেই বলছি যে আমাদের সকলের এই আন্দোলন সংগ্রামের উপরে ভর করে এই সরকার এসেছে। সরকারের যেমন দায় আছে, আমাদেরও সরকারকে সফল করার জন্য একটা কর্তব্য আছে। কিন্তু সরকারের কাজে তো রাজনৈতিক দলগুলো বা যারা মেইন স্টেক হোল্ডার, আপনি যদি ধরেন যে স্বাভাবিকভাবেই ৫ই আগস্টের আগে একটা ফ্যাসিস্ট শক্তি ছিল আর একটা গণতান্ত্রিক শক্তি ছিল। গণতান্ত্রিক শক্তির পক্ষে হেফাজত, বাম, ডান, বিএনপি, জামাত, গণ অধিকার সবাই ছিল, এমনকি সাংবাদিক, বুদ্ধিজীবী, আর্মি বলেন, সবাই শেষ পর্যন্ত একটা পজিশন নিয়েছিল। ফ্যাসিবাদের পক্ষে একদল অবস্থান নিয়েছিল, গণতন্ত্রের পক্ষে একদল অবস্থান নিয়েছিল। আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি জয়ী হয়েছি। ৫ই আগস্টের পূর্বে আমাদের যে একটা ইস্পাত সম ঐক্য ছিল, আপনি যেটা বলছিলেন, যে যার ফলে ছাত্ররা একটা জাতীয় ঐক্যের সেন্টারে ছিল। এখন ছাত্ররা তাদের কর্মকাণ্ডে সেই সেন্টারে নাই, কারণ অলরেডি যে তাদের সিদ্ধান্তের সাথে কন্ট্রাডিক্ট হয়ে গেছে রাজনৈতিক দলগুলো। এখন প্রেসিডেন্টকে অপসারণ ইস্যুতে, সংবিধান ইস্যুতে, ছাত্র বছর সংবিধান বাতিল, বিএনপির মতো মেজর পার্টি যদি ডিনাই করে, সেখানে এটা কতটুকু আগানো যাবে সেটাও কিন্তু একটা প্রশ্ন। বিএনপি কিন্তু পরিষ্কারভাবে বলছে সংবিধান মানে নতুন করে লেখার অথরিটি এই গভর্নমেন্টের নাই। তাহলে জন আকাঙ্ক্ষা কিংবা ছাত্র নাগরিকদের সবার যে প্রত্যাশা ছিল যে নতুন একটা সংবিধান রচনা করা যেতে পারে, কিংবা নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনা যেতে পারে, সেটার জন্য তো রাজনৈতিক স্টেক হোল্ডারদের মতামত ছাড়া আপনি পারতেছেন না। সংবিধান সংশোধন করতে হলে যদি আপনার গণপরিষদ গঠন করতে হয়, কিংবা যেহেতু ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকে আপনি যদি একটা গণভোটেরও দিকে যেতে পারতেন, রেফারেন্ডাম করেও সেটাও একটা মানে সিদ্ধান্তে পৌঁছানো যেত, সে ধরনের কোনো পদক্ষেপ কিন্তু আসলে খুব গোছালো আমরা দেখি নেই। ইউনূস স্যারের প্রতি আমাদের কিন্তু সবারই সম্মান আছে। আমি ইউনূস স্যারকে লাস্ট মিটিংয়ে বলছিলাম যে স্যার, আমরা আপনি এখন গভর্নমেন্টের চিফ হয়েছেন সেজন্য আপনাকে সম্মান করছি, নো, আপনাকে নিয়ে শেখ হাসিনার এই যখন হ্যারাসমেন্ট, জুডিশিয়াল হ্যারাসমেন্টগুলো শুরু হয়, তখন আমরা আপনার পাশে ছিলাম, আমরা প্রতিবাদ করেছি, প্রতিক্রিয়া দেখিয়েছি। আমরা কোনো বেনিফিট চাই না, কিন্তু আমরা চাই আপনার যে কানেক্টিভিটি, আপনার যে নলেজ, আপনার যে নেটওয়ার্ক, সেটাকে কাজে লাগিয়ে আমরা দেশটাকে একটা জায়গায় নিয়ে যাই। কিন্তু আমাদের কিছু অনেক উপদেষ্টার সাথেই তো আমরা ব্যক্তিগতভাবেও বেশি ভালোভাবে পরিচিত।
তাদের অনেকের কথা শুনে কিংবা কিছু কাজ দেখে মনে হচ্ছে যে কিছু ক্ষেত্রে উপদেষ্টারাও স্বাধীনভাবে চিন্তা করতে পারছেন না। লাইক আগে যেমন শেখ হাসিনাই সব কিছু আপনার সিদ্ধান্ত নিবে, তো কেন যেন উপদেষ্টারাও সব কিছু মনে করছেন যে চিফ স্যার ছাড়া এটা করা যাবে না। এখন আমার এটা ধারণা চিফ স্যার কখনোই বলেন না যে এটা তার অনুমতি নিয়েই করতে হবে, কিন্তু কেন উপদেষ্টারা ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে পারছেন না, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, প্রতিক্রিয়া দেখাতে পারছেন না, এটাও একটু মানে এটা জানা দরকার। আমি তার শেষের কথা দিয়ে, আমি তো এই সরকারের সবচেয়ে বড় একজন সাপোর্টার বলে, বিকজ আমি এই জুলাইয়েও গ্রেপ্তার হয়েছিলাম এবং কি নির্যাতন। আচ্ছা, আমি একটা নূর আপনাকে জিজ্ঞেস করে, শিক্ষক তো বলবেনই পরে, সবাই যদি সরকারের এত সাপোর্টার হয় তো সরকারকে চ্যালেঞ্জ করবে কে? তার আবার বলছেন যে তারা পারফর্ম করতে পারছে না, ভুল করছে। আপনি যদি চ্যালেঞ্জ না করেন, তাকে প্রশ্ন না করেন, তাহলে তো সে ভুল করতেই থাকবে নাকি? এটাই বলতেছিলাম যে আমি যাদের কাছ থেকে আমরা তো প্রথম দিকে যেভাবে কথা বলতে, এখন কিন্তু তুষ্ট করা, প্রশংসা করা, যে ওর মধ্যেই সমস্ত সমাধান নিহিত, এবং যেটা তো তাহলে শেখ হাসিনা ভুল করেছিলেন। তিনি তো বলছিলেন যে কেউ প্রশংসা করে না, কেউ কিছু বলে না, খালি নিজের লোকেরই প্রশংসা করে। এখন তো আপনারা বাইরে যারা আছেন সবাই কেবল প্রশংসায় ব্যস্ত। আমরা তো এখন সমালোচনা, আমাদের ভাষা তো চেঞ্জ হচ্ছে। না, আপনি যদি লক্ষ্য করেন, আমি যেভাবে বিভিন্ন ইস্যুতে খুব তিক্ত সমালোচনা করি, অনেক উপদেষ্টারা আবার সেটা পছন্দ করে না, একটু বলে যে আপনাকে কি উপদেষ্টারা পছন্দ করলো কি করলো না সেই হিসাব করে? আমি তো করি না, বিকজ আমরা একটা রাজনৈতিক অবস্থান থেকে আমার যেটা মনে হয়, বিকজ সেটা আমি বলি, তো এই জন্য আমরা বললাম যে সে যেটা বলেছিল যে ধূলিসাৎ হওয়ার হবে, আমি মনে করি যে বর্তমান যে ট্র্যাকে আছে, যেদিকে যাচ্ছে, সেটা ধূলিসাৎ হওয়ার পথে। যদি এখান থেকে আমরা সঠিক ট্র্যাকে রাখতে না পারি, যে আমরা বারবার শুরু থেকে বলছিলাম এটা একটা বিগ ক্রাইসিস, আপনি যেটা বলছিলেন যে সোশ্যাল, পলিটিক্যাল, কালচারাল, ইকোনমিক একটা বিগ ক্রাইসিস। তাহলে এই ক্রাইসিস ম্যানেজমেন্ট করার জন্য ক্রাইসিসের সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা গভর্নমেন্ট ফর্ম করা উচিত ছিল, যে এখানে বিএনপির প্রতিনিধিত্ব থাকতে, জামাতের থাকতে, অন্যান্য রাজনৈতিক দল থাকতে, একজন করে রাখেন, 10টা রাজনৈতিক দলের 10 জন প্রতিনিধি রাখতেন, আর 30 জন আপনাদের মন মতো সেট করতেন, তাহলে তো আপনারাই প্রাধান্য থাকতেন। নামে মাত্র ধরেন পরিবেশ মন্ত্রণালয় দিয়ে রাখতেন, কিংবা ধরেন একেবারে আমি বলছি যে কম, যদি আপনাদের মনে হতো রাজনৈতিক দলগুলোকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় না দিতাম, গুরুত্বহীন মন্ত্রণালয় দিয়ে রাখতেন, কিন্তু তাদের ইনক্লুশনটা রাখতেন। তারপরে আপনি যেটা থাকতে চাচ্ছেন, যেটা বিএনপি সহ আমরা সবাই আপনাকে লিভারেজ দিয়েছিলাম, যে যৌক্তিক সময়, এটা তো গভর্নমেন্টের একটা বড় সময় কেউ মেনশন করে নাই। তাহলে আপনি যেটা বলছেন, হ্যাঁ, গভর্নমেন্ট যদি বলতো ভাই যৌক্তিক সময় আমার 3 বছর দিতে হবে, রাজনৈতিক দলের প্রতিনিধিরা তো গভর্নমেন্টে যখন থাকতো, রাজনৈতিক দলগুলো তো দিত, কারণ আমরা তো চাই যে এই সরকারের মাধ্যমেই একটা বড় যুগান্তকারী পরিবর্তন আসুক, এই ফাসিস্ট শক্তির বিচার। আপনি কি মনে করেন এখন আমরা করিডোরে যে আলোচনা শুনি যে এক ধরনের জাতীয় সরকারও করা দরকার, বা কেউ কেউ আশা করছেন যে সেটা হবে, বা কেউ কেউ তার বিরোধিতা করছেন, আপনি কি সেই ধারণাকে সমর্থন করেন? আমি তো বলে এসেছি শুরু থেকে, জাতীয় সরকার, জাতীয় সরকার না হলে এই সরকার ব্যর্থ হবে, এটা আমি জোরে সোরে বলে আসছি। এখনো আমি বলছি যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব ছাড়া তারা একা একা, আপনি যেটা বলছেন যে কিছু এনজিও ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিত্ব, ইন্টারন্যাশনাল বিশেষজ্ঞ, তাদেরকে নিয়ে আপনি অনেকগুলো থিওরিতে গেলেন। বাংলাদেশের মানুষ তো এত সচেতন না, এবং রাজনীতিতে এত শিক্ষিত লোকজন, এত জানাশোনা লোকজন রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন, এটা একটা বাস্তবতা। কাজে তাদের চিন্তার বাইরে যদি আপনি একটা তত্ত্ব আপনি বাইরে থেকে আমদানি করে আসেন, বা বাইরের চিন্তা ভাবনা কিংবা ওয়েস্টার্ন কোনো থিওরি দিয়ে এইখানকার রাজনীতি পরিমাপ করে আপনি রাষ্ট্র সংস্কার করতে চান, হবে না। আপনি যেটা তাকে বলছিলেন যে আপনার যে সংস্কার আগে না নির্বাচন আগে, আপনি বুঝতে হবে গত 15টা বছর, আমার বয়স হচ্ছে 32 বছর, আমি ডাকসুর ভিপি হয়েছে 28 বছর পরে, ডাকসু নির্বাচন হয়েছে, আমি নিজে আমার ভোটটা দিতে পারি নাই, জাতীয় নির্বাচন তো বাদই দিলাম। তো এই 15 বছরের মানুষের যে ভোটের মতো রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশগ্রহণ, একটা গণতান্ত্রিক নাগরিকদের সুযোগ, সেটা থেকে বঞ্চিত। এবং দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র একটা নির্বাচন দেখবে, উৎসবমুখর নির্বাচন, সেটা আকাঙ্ক্ষা আছে। সেই ক্ষেত্রে আপনি সংস্কার এবং নির্বাচন সমান্তরালে চলতে হবে। এটা যদি চলে, ধরেন ওই যে যৌক্তিক সময় তো আমরা দিয়েছি, আপনি একটা রোডম্যাপ, আমরা একটা স্যারের কাছে আমি বলবো যে আমরা চিফ অ্যাডভাইজারের এখানে আমরা স্মার্টনেস দেখতে পাই নাই, স্মার্ট মুভ দেখতে পাইনি গভর্নমেন্টের। তারা যদি 2 ইয়ার্সের একটা রোডম্যাপ দিয়ে বলতো যে আমার এই কাজের জন্য আমার 2 ইয়ার্স দরকার, সবাই দিত। কারণ এই গভর্নমেন্টে বিএনপির প্রতিনিধিত্ব নেই, জামাতের প্রতিনিধিত্ব নেই, এমনকি গভর্নমেন্টটা যে ফরমেশন হয়েছে, আমি আপনাকে বলি এই কথা কেউ বলবে না, বলতেছে না। গভর্নমেন্টের ফরমেশনে কোনো রাজনৈতিক দলের সাথে ডিসকাস করা হয় নাই, কোনো রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন নেওয়া হয় নাই। গভর্নমেন্টটা কীভাবে গঠিত সেটা আমি বলতে চাই না, কিন্তু আমি এইটুকু আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোনো
রাজনৈতিক দলের প্রতিনিধি এখানে নেওয়া হয়নি। এটা যেমন খুশি তেমন সাজত, কিছু লোকজন সেভাবেই করছে। তাহলে তারপরেও তো সবাই সাপোর্ট দিয়েছিল, সব দল। এখন কেন অস্থির হয়ে যাচ্ছে? বিকজ একদিকে গভর্নমেন্টের পারফরমেন্স, আমরা পুয়ার পারফরমেন্স দেখতে পাচ্ছি। একটা স্মার্ট মুভ যেখানে যেমন এই নির্বাচন কমিশন করে দিয়েছে, হ্যাঁ সার্চ কমিটি, তো আপনি শেখ হাসিনার সার্চ কমিটির পথেই তো গেলেন। তাহলে এই গণ-অভ্যুত্থান, আপনি একদিকে ছাত্ররা যেমন ডিমান্ড করছে যে ফ্যাসিস্টের আইকনিক ফিগার প্রেসিডেন্ট থাকতে পারে না, আবার আমরা বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন চাচ্ছি। আপনি শেখ হাসিনার বিতর্কিত সার্চ কমিটির ফর্মুলায় কেন গেলেন? আমরা সুন্দর ডায়লগ করেছি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ডায়লগ করেছি, আমরা ইন্দোনেশিয়ান স্টাইলে আমরা কিছুটা একটা ওপেন আপনার প্রার্থী তালিকা চাওয়ার মধ্যে দিয়ে, একটা ডিবেটের মধ্যে দিয়ে, গণশুনানির মধ্যে দিয়ে আমরা সঠিক ব্যক্তিদেরকে যাচাই বাছাই করতে পারি। আপনি কিছু সময় নিতেন, হ্যাঁ এখন নির্বাচন ভোটার তালিকার করার প্রয়োজন, আসন বিন্যাস করা প্রয়োজন, এই কাজগুলো এগিয়ে নেওয়া দরকার। কিন্তু তাহলে আগে আপনি সবার আগে আপনার যেটা নির্বাচন কমিশনটা আপনি করতেন। তো কাজের কোনো আসলে প্রকৃত অর্থে আমরা আগাগোড়া পাচ্ছি না, যার ফলে আমরা সন্দিহান। আপনি যেটা বলছেন এখন খুবই সন্দেহ এবং সংশয় আছে। আজকে যদি কোনোভাবে এই গভর্নমেন্ট ফেল হয়, সরি টু সে, জিল্লুর ভাইয়ের ফাঁসি হবে না, আপনার ফাঁসি হবে না, আমাদের আগে ফাঁসি হবে। এই যে আপনার এই যে মানে এই অভ্যুত্থানের মধ্যেই তো মেট্রো রেল পোড়াইছে তারা, বিটিভির ভবনে আগুন দিয়েছে তারা, কিন্তু গ্রেপ্তার করছে আমাদেরকে, ঝুলাইছে কিন্তু আমাদেরকে, যে মেট্রো রেলে আগুন দিয়েছে বলো, তারেক রহমানের নির্দেশনা ছিল, তারেক রহমান বা অন্যান্য রাজনৈতিক দলগুলো। তো এই গভর্নমেন্টের ফেইলিওর হলে সেই বিপর্যয়টা আগে আমাদের দিকে আসবে, আগে তীরটা আমাদের, ভোগান্তিটা আমাদের হবে। তো কাজে আমরা তো বারবার চাচ্ছিলাম যে সবাই সহযোগিতা করে গভর্নমেন্টকে একটা সফল জায়গায় নিয়ে যায়, কিন্তু গভর্নমেন্টের অ্যাপ্রোচটা শুরুতেও ছিল না, এখনও সেই জায়গায় নেই। এবং এখন বিদেশিরা কি বলছে, আপনার ইন্টারন্যাশনাল ডোনার, আপনার পার্টনার সবাই বলছে ইলেকশন কবে। বিকজ এখানে কাজ করতে এখন বিজনেস কমিউনিটিও, বিভিন্ন রাজনৈতিক দল ধরেন, তাদের সাথে বসে জানতে চাচ্ছে যে ইলেকশনটা কবে হবে। বিকজ এরকম একটা অস্থিতিশীল গভর্নমেন্ট, সেদিনও আপনার আমাদের একটা বিদেশি বন্ধু রাষ্ট্রের আপনার জাতীয় দিবসে ওপেনলি সে বক্তব্য বলেছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ নট গুড, উই আর ভেরি কনসার্ন। তো এখনও যদি বিদেশিরা এইটা বলে, এখনও যদি আপনার ডিপ্লোম্যাটিক এলাকা আর্মি দিয়ে আপনার প্রোটেকশন দেওয়া লাগে, তাহলে এটা ইন্টারন্যাশনাল কি মেসেজ দিচ্ছে যে আপনার এখনও দেশের ল অ্যান্ড অর্ডার খুব ভালো না। এখানে কোনো ব্যবসায়ী আসবে, কোনো বায়ার আসবে, আমাদের যে আরএমজির যে অবস্থা গার্মেন্ট সেক্টরে, যে কয়েকদিন পর পর যে অস্থিরতা তৈরি হলো, চট্টগ্রামে পুলিশের গায়ে অ্যাসিড মেরেছে, পরিস্থিতিটা আপনি বুঝতেছেন এখন পর্যন্ত 3 মাসে সবচেয়ে যেটা দরকার ছিল ল অ্যান্ড অর্ডারটাকেই ঠিক করতে পারেনি। তাই এই গভর্নমেন্ট আর কিভাবে কতদিন ল অ্যান্ড অর্ডারকে নিয়ন্ত্রণ আনবে? তাই ভোগান্তিটা তো সবাইকে মিলে আপনার ভুগতে হবে, যেটা দেখতেছি। সেই জায়গা থেকে জিল্লুর ভাইয়ের কথা আমি এখনো বলবো যে সরকারকে, আপনি 6 মাস থাকেন, 1 বছর থাকেন, সব দল রোড ম্যাপ চাচ্ছে, আপনি 2 ইয়ার্সও যদি থাকেন, আপনি একটা 2 ইয়ার্সের রোড ম্যাপ দেন এবং এই সরকারটাকে জাতীয় সরকার বা জাতীয় ঐক্যমতের একটা সরকার চেহারায় রূপ দেন। আপনি যেটা বলছিলেন একজনের আপনার কেন 3টা মন্ত্রণালয় দিতে হবে, 4টা মন্ত্রণালয়? এরকম একটা ভালনারেবল সিচুয়েশন, এটা তো নর্মাল সিচুয়েশন না, সবকিছু রেডি আছে।